লাদাখ যাওয়ার স্বপ্ন বা ইচ্ছে অনেকদিন থেকেই ছিল। আমি তো মনে করতাম মৃত্যুর আগে যে কটি জিনিস অবশ্যই রেখে যেতে চাই তার মধ্যে লাদাখের প্যাংগং লেক অন্যতম। নানা কারণে হয়ে উঠছিল না। আমাদের মনে হতো লাদাখ যেতে গেলে আগে থেকে হোটেল বুক করা, গাড়ি বুক করা ইত্যাদি ভীষণ কঠিন কাজ। সেই জন্যই হয়তো সাহস করে উঠতে পারছিলাম না। 2019-এর ডিসেম্বর মাসে আমার এক বান্ধবীর সাথে কথা হয়। ও আমাদের জানালো যে ওরা সম্প্রতি লাদাখ ঘুরে এসেছে একটি ট্যুর এজেন্সির মাধ্যমে। ওরা নাকি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওদের লাদাখকে ভ্রমণ করিয়েছে। এই কথাটা শুনে আমার ইচ্ছেটা আরো চাগার দিয়ে উঠল। যোগাযোগ করলাম সেই ট্যুর এজেন্সির সাথে। ওদের সাথে কথাবার্তা হলো। 2020 সালের মে মাস নাগাদ আমরা লাদাখে যাব এরকম একটা কথাবার্তা ওদের সাথে হয়েছিল। কিন্তু ইতিমধ্যে সারা দেশে করোনার থাবা বসায়, চতুর্দিকে লকডাউন হয়ে যায়। এই কথাবার্তা আর বিশেষ এগোতে পারেনি। 2021 সালের জানুয়ারি মাসে করোনার প্রকোপ একটু কমতে আমি আবার ওই ট্যুর এজেন্সির সাথে যোগাযোগ করি। কথা হয় 2021-এর মে মাসের 12 তারিখে আমরা লাদাখে যাব। সেই মতো বিমান টিকিট করে ফেলা হয়। ওদেরকেও বলে দেওয়া হয় আমাদের বুকিং গাড়ি সমস্ত রেডি করতে। ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ এসে উপস্থিত হওয়ায় সেই প্রোগ্রামও আমাদের বাতিল করতে হয়। আমাদের নিজেদেরও করোনা হয়, আমার মেয়ের এবং আমার স্ত্রীর দুটো বড় বড় অপারেশন হয়। সুতরাং মে মাসের প্রোগ্রাম আমাদের বাতিল করে আমরা একই প্রোগ্রাম সেপ্টেম্বর মাসের 12 তারিখের জন্য ঠিক করি। বহু আকাঙ্ক্ষিত দিন আমরা রওনা হয়ে পড়েছি লাদাখের উদ্দেশ্যে। আমরা প্রথমে বিমানে কলকাতা থেকে দিল্লি যাব, আর আগামীকাল দিল্লি থেকে বিমানে শ্রীনগর গিয়ে নামবো। সেখান থেকে শুরু হবে আমাদের লাদাখ ভ্রমণ। লাদাখে ভ্রমণের বিষয়ে কয়েকটি কথা জানিয়ে রাখি। লাদাখে ভ্রমণ করতে গেলে বেশ কয়েকটি রাস্তা দিয়ে যাওয়া যায়। 1 নম্বর হলো বিমান বা ট্রেনে চণ্ডীগড়ে গিয়ে সেখান থেকে সড়ক পথে মানালি, কেলং, সারচু, তাংলাংলা পার হয়ে লেতে পৌঁছলো। কিন্তু এই পথে সড়ক পথে ভ্রমণ অনেকটা করতে হয়, যেটা খুবই ক্লান্তিকর। সেই জন্য অনেকে এই পথটা বেছে নেন না। এছাড়াও পথের মধ্যে বেশ কয়েকটি জায়গায় রাত্রিবাস করতে হয়। প্রথম রাত্রিবাস চণ্ডীগড় থেকে রওনা হয়ে মানালিতে, দ্বিতীয় রাত্রিবাস কেলং পার হয়ে সারচু বা পাঙে, তারপরের দিন পৌঁছানো যায় লেতে। অনেক পর্যটক এই লম্বা সড়ক পথে যাওয়ার ধকল নিতে পারবেন না বলে অনেক সময় তারা সরাসরি বিমানে লেতে গিয়ে পৌঁছন এবং লাদাখ দর্শন করে আবার লে থেকে বিমানে ফিরে আসেন সময় বাঁচানোর জন্য। এতে একটা অসুবিধা আছে, সরাসরি বিমানে লেতে গেলে লেতে অন্তত একটা দিন আপনাকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। সেই দিনটা নষ্ট হয়। দ্বিতীয় কথা, শ্রীনগর থেকে লে যাওয়ার পথে কার্গিল সহ বেশ কয়েকটি দেখার জায়গা আছে। সেই দেখার জায়গাগুলো দেখার জন্য আপনাকে একটা গোটা দিন অন্তত ব্যয় করতে হবে। সুতরাং লাভের লাভ কিছুই হয় না, সময় প্রায় একই লাগে। তৃতীয় পথটি হলো সরাসরি বিমানে শ্রীনগর পৌঁছে যাওয়া, সেখান থেকে সড়ক পথে লেতে গিয়ে পৌঁছানো। এতে শ্রীনগর থেকে লের পথে কার্গিল সহ সবকটি দ্রষ্টব্যকে দেখে যাওয়া যায়, আর ধাপে ধাপে উচ্চতা বাড়ার জন্য নতুন করে আর পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য লেতে বিশ্রামের প্রয়োজন হয় না। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা থেকে দিল্লির বিমান আমাদের ঠিক 9:15-তে ছাড়ার কথা ছিল। একদম কাঁটায় কাঁটায় সকাল 9:04 বিমানবন্দরের টারম্যাক থেকে বিমান রওনা দিল রানওয়ের উদ্দেশ্যে। ঠিক 9:14 রানওয়ে থেকে দৌড় শুরু করল।
মাটি ছেড়ে আকাশে ওড়ার পরেই আমাদের চিরপরিচিত তিলোত্তমা কলকাতাকে একদম অন্যরকম দেখতে লাগছিল। মাটি থেকে আকাশে ওড়ার পর কিছুক্ষণ উত্তরমুখে বিমানটি চলার পরে একটা বড়সড় বাঁক নিয়ে পশ্চিম মুখে দিল্লি অভিমুখে চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমরা নিচে দেখতে পেলাম পতিত পাবনী গঙ্গাকে। কিছুক্ষণ বিমান চলার পরে বিমানের জানলা দিয়ে চোখে পড়ল বহু দূরে দিকচক্রবালে হিমালয় পর্বতমালা, হিমালয়ের তুষার শুভ্র পর্বতশ্রেণী। চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট সহ নানান শৃঙ্গ। ঠিক 11:05 নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই আমাদের বিমান দিল্লির মাটি ছুঁয়ে ফেলল। আজ আমরা বিমানে দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছি। বিমান ছাড়ার কথা ছিল সকাল 7টায়, কিন্তু বিলম্বিত হয়ে সকাল 9:30 নাগাদ ছাড়ল। মাটি ছেড়ে আকাশে ওড়ার পরেই বুঝতে পারলাম দিল্লির আকাশ কতটা দূষিত। দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। বিমানের জানালা থেকে চোখে পড়তে লাগলো দূরে বরফাবৃত হিমালয় পর্বতমালা। শ্রীনগর বিমানবন্দর একটি হাই সিকিউরিটি বিমানবন্দর। আমাদের ক্যাপ্টেন নিষেধ করে দিলেন বিমানের অবতরণের দৃশ্য যেন আমরা ক্যামেরায় না ধরি। শ্রীনগর বিমানবন্দরে আমরা অবতরণ করলাম বেলা 11টা নাগাদ। সেখানে অপেক্ষা করছিল গাড়ি নিয়ে সুহেলের গাড়িতে চেপে আমরা চললাম শ্রীনগরে আজকে আমাদের থাকার জায়গা হাউস বোটে। ডাল লেকের ধারে একটি জেটিতে আমাদের নেমে যেতে হলো। সেখানে হাউস বোট থেকে শিকারা নিয়ে এসে হাজির হলো রমজানের শিকারা করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের থাকার জায়গা রয়্যাল প্যালেস হাউস বোটে।
জলের পাশেই দোকানে তাদের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিকারা থেকেই এখানে কেনাকাটা করা যায়। নাদ্রুস আর পদ্মবনের মাঝখান দিয়ে এগিয়ে চললো আমাদের শিকারা, এগিয়ে চললো আমাদের হাউস বোটের দিকে। মূল ভ্রমণসূচিতে আজকে শ্রীনগরে আমাদের কয়েকটি দ্রষ্টব্য দেখার কথা থাকলেও বিমান দেরিতে পৌঁছানোর কারণে সেগুলি আর করা সম্ভব হলো না। অবশ্য তাদের দুঃখ নেই, কারণ 2012 সালে এসে আমরা শ্রীনগরকে খুব ভালোভাবেই দেখে গেছিলাম। স্থির হলো আমরা হাউস বোটে পৌঁছে হাউস বোটে চেক ইন করে একটু বিশ্রাম নিয়ে স্নান টান করে আমরা চলে যাব মুঘল দরবার রেস্টুরেন্টে কাশ্মীরি আজওয়ান দিয়ে আজকের লাঞ্চ খেতে। লাঞ্চে অর্ডার হলো কাশ্মীরি আজওয়ানের একটা প্ল্যাটার। এই প্ল্যাটারে থাকে ভাত, 4 রকমের শুকনো কাবাব, মাটন গোস্তাবা, মাটন রিস্তা আর মাটন রোগান জোশ। লাঞ্চের পর আমাদের ইচ্ছে হলো ডাল লেকে শিকারা ভ্রমণ করার, যেটিতে পৌঁছে ডেকে নিলাম রমজানকে।
আজ আমাদের যাত্রা শ্রীনগর থেকে কার্গিল, প্রায় 200 কিলোমিটার। সকালে 8টায় বেরোনোর কথা থাকলেও আমাদের বেরোতে বেরোতে প্রায় 8:30 বেজে গেল। ঠিক 9টায় জেটি থেকে আমাদের গাড়ি রওনা দিল কার্গিলের পথে। আজকে আমাদের যেতে হবে শ্রীনগর থেকে প্রথমে সোনমার্গ, সোনমার্গ থেকে জজিলা পাস পার করে দ্রাস হয়ে কার্গিল। কার্গিলে আজকে আমাদের রাত্রিবাস। ডাল লেকের পাশ দিয়ে চলে গেছে রাস্তা, সেই রাস্তা ধরে মসৃণভাবে এগিয়ে চলল গাড়ি। সোনমার্গ পৌঁছানোর একটু আগেই সিন্ধু নদী বা সিন্ধু নালার পাড়ে একটা ছোট্ট ধাবাতে বসে আমরা একটু চায়ের বিরতি নিয়ে নিলাম। সিন্ধু নদীর ধারে জায়গাটি খুব সুন্দর। একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু আমাদের পরিচিত সিন্ধু নদ নয়, এটা সিন্ধু নালা বা সিন্ধু নদী হিসেবে পরিচিত। এটা সিন্ধুর একটা উপনদী। পৌঁছে গেলাম সোনমার্গ। এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ সোনমার্গের দিক থেকে কার্গিল যাওয়ার গাড়ি দুপুর 2টো পরে যাওয়ার অনুমতি পাবে। এর আগে কার্গিলের দিক থেকে সোনমার্গে আসার গাড়ি আসার অনুমতি পেয়েছে। সোনমার্গ পেরিয়ে রাস্তা আস্তে আস্তে
চড়াইতে উঠতে লাগলো। সোনমার্গ থেকে জজিলা পাসের দূরত্ব 22 কিলোমিটার, আবার শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার। রাস্তা থেকে নিচে চোখে পড়ল বালতাল ক্যাম্প। এখান থেকে হাঁটা পথে অমরনাথ গুহায় পৌঁছানো যায়। পৌঁছে গেলাম জজিলা পাস। পাহাড়ের উপরে একটা গ্লেসিয়ারের অংশ চোখে দেখতে পেয়ে তৃপ্তি দৌড়ে চলে গেল সেখানে, যদি কিছু পাথরের স্যাম্পল সংগ্রহ করে নিয়ে আসা যায়। জজিলা পাস থেকে নিচে নামতেই আমাদের চেকপোস্টে আটকানো হলো। সাথে আরটিপিসিআর টেস্ট করার রিপোর্ট থাকলেও, ডবল ভ্যাকসিনেশনের রিপোর্ট থাকলেও ওনারা আমাদের ছাড়লেন না। ওখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ দেখে তবেই আমাদের যাওয়ার অনুমতি মিলল। এবার আমাদের সঙ্গ নিল দ্রাস নদী।
পার হয়ে গেলাম দ্রাস। দ্রাস নাকি পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান যেখানে মানুষ বসবাস করে। আমাদের কিন্তু সেরকম একটা শীত করেনি। উনিশশো ৯৯ সালের মে মাসে পড়শি দেশ পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের সীমানায় অনুপ্রবেশ করে এই দ্রাস কার্গিল অঞ্চল দিয়ে। যুদ্ধ লেগে যায় ভারত আর পাকিস্তানের মধ্যে। শেষ পর্যন্ত জুলাই মাসে ভারতীয় সেনাবাহিনীর কাছে পর্যুদস্ত হয়ে পাকিস্তান পিছু হটে। প্রাণ যায় বহু সেনার। বহু সেনা অত্যন্ত বিক্রমের সাথে লড়াই করে দেশকে রক্ষা করে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার নেতৃত্বে আমাদের ভারতীয় সেনা টাইগার হিল থেকে পিছু হটতে বাধ্য করে পাকিস্তান সেনাকে। সেই যুদ্ধে প্রাণ যায় বিক্রম বাত্রা সহ অসংখ্য সেনার। সেই পবিত্র স্থান, সেই যুদ্ধভূমিকে স্মরণীয় করে রাখার জন্য এখানে তৈরি হয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল।